অপর নাম জীবন। এই পৃথিবী, প্রকৃতি ও জীবজগৎ বেঁচে থাকে পানির উপর নির্ভর করে। নদীমাতৃক বাংলাদেশের জনজীবনে পানির প্রভাব বড় বেশি। জনসংখ্যা বৃদ্ধি, আবাসন, কৃষি উৎপাদন ও যান্ত্রিক নৌযান চলাচলের ফলে নদীনালা, উন্মুক্ত জলাভূমি ক্রমশ দূষিত হচ্ছে। নগরায়ন ও শিল্পায়নের ফলে বায়ু দূষণ ও শব্দ দূষণের পাশাপাশি পানি দূষণের মাত্রা বেড়েই চলেছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক ও নিট শিল্প। বিশ্বের বৃহত্তম নিটওয়্যার রপ্তানিকারক এই দেশের তৈরি পোশাক রপ্তানিতে বর্তমান অবস্থান দ্বিতীয়। আর দেশের অধিকাংশ নারী শ্রমিক এই দুটি খাতে নিয়োজিত থেকে নিজেদের আর্থসামাজিক অবস্থান দৃঢ়তর করছেন। বাংলাদেশের তৈরি পোশাক কারখানা, ডাইং এবং ওয়াশিং প্ল্যান্টগুলির প্রতিটিতে দেশের প্রচলিত আইন অনুযায়ী জলীয় বর্জ্য শোধনের জন্য অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ইটিপি প্রতিষ্ঠা ও চালু রাখার বিধান রয়েছে। ইটিপি স্থাপনের পর কারখানা সম্প্রসারণ ও অন্যান্য কারণে দেখা যায় যে পরবর্তীকালে অধিকাংশ কারখানার পরিশোধনের ক্ষমতা সীমিত হয়ে পড়ে। ফলে কিছু কিছু ফ্যাক্টরিতে 24 ঘন্টা ইটিপি চালানো সম্ভব হয় না, আর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হয়। Because we have untreated water and no solids management, we therefore get sludge in our river systems, which prevent replenishment of the deep water aquifers where we get our fresh water. বর্তমানে এসব কারখানা থেকে 72 রকমের বিষাক্ত রাসায়নিক দ্রব্য দেশের অভ্যন্তরীণ জলাভূমির পানিতে মিশে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহভাবে বিপন্ন করে তুলছে। এই সর্বগ্রাসী বিপর্যয় থেকে রেহাই পাচ্ছে না কেউ। শহরবাসী মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় পানির অভাব তীব্রতর হচ্ছে। নাওয়া খাওয়ার চাহিদা মেটাতে কর্তৃপক্ষ গভীর নলকূপের সাহায্যে ভূগর্ভ থেকে বেশি পরিমাণ পানি তুলে সরবরাহ করেও মানুষের কষ্ট লাঘব করতে পারছে না। এদিকে ভয়াবহ দুঃসংবাদ এই যে রাজধানী এবং এর আশেপাশের ভূগর্ভস্থ পানির স্তর বেশি পানি তোলার কারণে ক্রমশ নিচে নেমে যাচ্ছে। 1600 থেকে 1900 সাল পর্যন্ত ঢাকাবাসী বুড়িগঙ্গা নদী ও পুকুরের পানি, কুয়া ও ইদারার পানির উপর নির্ভর করত। এরপর 1900 সালে 30 মিটার গভীর থেকে হস্তচালিত নলকূপের পানি তোলা শুরু হয়। খাওয়া এবং গৃহস্থালী কর্মের প্রয়োজন মেটাতে 1940 সালে 90 মিটার এবং 1970 সালে 180 মিটার গভীর নলকূপ স্থাপন করা হয়। পরে পানির স্তর নেমে যাওয়ায় এই সকল গভীর নলকূপ পরিত্যক্ত হয়ে পড়ে। 2000 সাল থেকে যে সকল নলকূপ স্থাপন করা হয় সেগুলোর গভীরতা 275 মিটারেরও বেশি। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার গভীর পানির একমাত্র উৎস ডুপিটিলা আকুয়াফারের এই অবস্থায় বৃহৎ শিল্প কারখানাগুলো সংকটাপন্ন হয়ে পড়েছে। প্রতিবেশগত এই সংকট নিরসনের দায় ব্যবসায়ী সহ সকলের। বিষয়টা দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের পানি দূষণের ক্ষেত্রে শিল্প মালিকদের, বিশেষ করে টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরের ডাইং যারা পরিচালনা করেন তাদের একটা বড় ধরনের দায় রয়েছে। আমাদের পানির স্তর কিন্তু নিচে নেমে যাচ্ছে। এই ডাইংয়ে কিন্তু প্রচুর পানি ব্যবহার করা হয় এবং এই পানিটা যদি আমরা রিইউজ করতে পারি, তার মানে হচ্ছে যে আমরা এখন যেটা পরিশোধনের কথা বলছি, যে বর্জ্য পরিশোধন, এর পরের যেটা হচ্ছে যে পানি পরিশোধন, অর্থাৎ বর্জ্য পরিশোধন করার পরে পানিটাও পরিশোধন করা হবে এবং পানিটা রিইউজ করা হবে। তার ফলে যে ভূগর্ভস্থ যে পানি, এই পানি আমাদেরকে আর নতুন করে উত্তোলন করতে হবে না, আমরা এটাকে রিইউজ করতে পারবো, বছরের পর বছর আমরা রিইউজ করতে পারবো। এবং এইরকম যদি হয়, এতে করে আমাদের শিল্প উপকৃত হবে, আমাদের শিল্পের যে ইমেজ আন্তর্জাতিকভাবে সেটা বৃদ্ধি পাবে, আমাদের পরিবেশের ভারসাম্য যেটা সেটা ফিরে আসবে এবং আমরা নাগরিক হিসেবে আরও অনেক সুস্থ জীবনযাপন করতে পারবো, একটি স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো, একটা নিরাপদ নিঃশ্বাস নিতে পারবো, নিরাপদ শস্যদানা আমরা উপভোগ করতে পারবো। ব্যবহারকারী হিসেবে ভবিষ্যতে পানি সরবরাহ চালু রাখা নিশ্চিত করতে তাই পোশাক শিল্প কারখানাগুলোকে বিদ্যমান ইটিপির পাশাপাশি নতুন প্রযুক্তি গ্রহণ করা জরুরি। সিঙ্গাপুর ভিত্তিক ফ্ল্যাগশিপ ইকোসিস্টেমস উদ্ভাবিত ইলেকট্রো কন্টামিনেন্ট রিমুভার বা ইসিআর নামে পরিচিত এই প্রতিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে শিল্পজাত জলীয় বর্জ্য পরিশোধন করে ব্যবহার করা সম্ভব হবে। ফলে জীববৈচিত্র্য রক্ষা পাবে। ফ্ল্যাগশিপের এই সাফল্য বাংলাদেশের সরকারের স্বীকৃতি পায় 2009 সালে, যখন ফ্ল্যাগশিপ ঢাকা সিইটিপি নামক ঢাকা ইপিজেডে কেন্দ্রীয় সিইটিপি প্ল্যান্ট ডিজাইন, স্থাপন ও পরিচালনার সুযোগ পায়। ঘণ্টায় 1700 ঘনমিটার জলীয় বর্জ্য পরিশোধন করতে সক্ষম এটি একটি বিশাল প্রকল্প, যা থেকে ঢাকা ইপিজেডের 86টিরও বেশি পোশাক কারখানা সার্ভিস পাচ্ছে।
সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ফ্ল্যাগশিপ ইকোসিস্টেমস 2005 সাল থেকে শিল্পজাত তরল বর্জ্য পরিশোধনের ক্ষেত্রে মূল্য সাশ্রয়ী ও পরিবেশ সহায়ক প্রযুক্তি সহায়তা করে আসছে। স্টেজ কন্টামিনেন্ট রিমুভাল বা SCR নামে পরিচিত ফ্ল্যাগশিপ ইকোসিস্টেমসের প্রক্রিয়াটি ব্যাপক পরিসরে বর্জ্য পরিশোধন করতে সক্ষম। ইসিআর পানিকে কিভাবে পরিশোধিত করে এবং এর প্রয়োজনীয়তা কি? ইসিআর মেশিনে আমরা মূলত মেটাল হিসাবে এমএস প্লেট ইউজ করি। এমএস প্লেট থেকে এখানে ডিসি কারেন্ট সরবরাহ করা হয়। ডিসি কারেন্ট এমএস প্লেট থেকে ফেরাসেমেন্ট বের করে এবং ফেরাসেমেন্ট পানির সঙ্গে রিয়াকশন করে পানি পরিশোধন করে। আমাদের দেশে পানি পরিশোধন করা হয় বায়োলজিক্যাল, কেমিক্যাল, ইসিআর দ্যাট ইজ ইলেকট্রনাইজ মাধ্যমে। এই ওয়েগুলোর মধ্যে সবচাইতে কোনটি সহজলভ্য এবং কম ব্যয়বহুল? তো বায়োলজিক্যালে যেটা হয় এটার অনেক ল্যান্ডের দরকার হয়, ইনিশিয়াল কস্টটা অনেক বেশি। কেমিক্যালের ক্ষেত্রে যেটা এটা অপারেটিং কস্ট, 1 মিটার কিউব পানি ট্রিটমেন্ট করতে 24 থেকে 25 টাকা খরচ হয়। যেখানে ইসিআর বেনিফিট হয়েছে কম জায়গা প্রয়োজন, প্লাস ইসিআর ট্রিটমেন্ট কস্ট খুবই কম, 12 থেকে 14 টাকায় আমরা 1 মিটার কিউব পানি ট্রিটমেন্ট করতে পারি। সো সেদিক দিয়ে কস্ট ইফেক্টিভ। ইসিআর মেশিন থেকে যে স্লাসটা বের হয় এগুলো আমরা অনেকবার পরীক্ষা নিরীক্ষা করে দেখছি এটা নন হ্যাজার্ড স্লাস ফুললি। কম্পারেটিভ কেমিক্যালের চাইতে 80% কম স্লাস হয়। যেখানে 1000 মিটার কিউব পানি ট্রিটমেন্ট করতে কেমিক্যালে 200 থেকে 250 কেজি স্লাজ হয়, ইসিআর মেশিনে সেখানে 40 থেকে 45 কেজি স্লাজ হয় এবং এটা ফুললি নন হ্যাজার্ড, কেমিক্যাল স্লাজ ফুললি হ্যাজার্ড। সো ইজ দ্য খুব ইফেক্টিভ মেশিন। সেন্ট্রাল ইটিপি ঢাকা ইপিজেড ফ্ল্যাগশিপ গ্রুপের মালিক। এই সেন্ট্রাল ইপিজেডে 84টি ফ্যাক্টরি সংযুক্ত আছে এবং তাদের নির্গত বর্জ্য পানি পরিশোধিত হয়ে ফসলি জমিতে প্রবাহিত হয়। ফ্ল্যাগশিপে স্থাপিত ইসিআর মেশিন বর্তমানে নিম্নোক্ত এবং ওয়াশিং ফ্যাক্টরিগুলো সন্তুষ্টির সাথে বর্জ্য পানি পরিশোধন করে যাচ্ছে: ইন্টারম্যাক্স গ্রুপ, ন্যাচারাল ডেনিম, শোভন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, উইজডম গ্রুপ, মডেল ডি ক্যাপিটাল, রবিন ট্যাক্স গ্রুপ, AJI গ্রুপ, আহসান কম্পোজিট, মাল্টিফ্যাবস উল্লেখযোগ্য। এছাড়া আরও 17টি ফ্যাক্টরি প্রক্রিয়াধীন অবস্থায় আছে। জলীয় বর্জ্য পরিশোধনে ফ্ল্যাগশিপের পদ্ধতি ব্যবহার করছে, যা এগুলিকে পরিবেশগত বাধ্যবাধকতা প্রতিপালনে অধিকতর সক্ষম করে তুলছে, ফলে তাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। বিশুদ্ধ ও সুপেয় পানির সরবরাহ যেমন কমছে, তেমনি তা পেতে দিন দিন বেশি পয়সা খরচ করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যবহৃত পানি এবং জলীয় বর্জ্য রিসাইক্লিং করা এখন সময়ের দাবি। My name is David Koch, and I'm the president of Koch Membrane Systems. যুক্তরাষ্ট্রের কোক মেমব্রেন সিস্টেম KMS নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে ফ্ল্যাগশিপ ইকোসিস্টেমস যৌথভাবে একটি টেকসই ও স্বল্প ব্যয়ের পানি রিসাইক্লিং পদ্ধতি উদ্ভাবনের লক্ষ্যে কাজ করে চলেছে, যাতে পানির প্রাকৃতিক উৎসগুলোর উপর সকল কলকারখানার নির্ভরতা এবং পরিচালন ব্যয় কমে আসে। KMS ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে পৌর এলাকা ও শিল্প কারখানায় পানি ও বর্জ্য পানি, খাদ্য, ওষুধ এবং শিল্পজাত পণ্য প্রক্রিয়াকরণের জন্য পানির প্রাকৃতিক উৎস নির্ভরতা কমিয়ে এনে হাজার হাজার শিল্প কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধিতে যেমনি সহায়তা করছে, তেমনি সেগুলির পরিচালন ব্যয়সীমা নামিয়ে এনেছে। তেল জ্বালানির বিকল্প আছে, কিন্তু পানির বিকল্প নেই। তাই পানির মতো আবশ্যকীয় প্রাকৃতিক সম্পদের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের। তবে সবার আগে এগিয়ে আসতে হবে দেশের পোশাক শিল্প মালিকদের। মনে রাখা দরকার, কারখানাগুলিকে যদি গ্রিন ক্যাটাগরিতে উন্নীত না করা হয়, তবে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হবে না। জাতীয় ও আন্তর্জাতিক আইন এবং বিধিবিধান প্রতিপালনের মাধ্যমে বিশ্ববাজারে আস্থা অর্জন করতে তাই 21 শতাব্দীর এই নতুন প্রযুক্তি গ্রহণ করার এখনই উপযুক্ত সময়। কারণ এতে রিসাইক্লিংয়ের মাধ্যমে বারবার ব্যবহারযোগ্য পানি পাওয়া যাবে, ফলে এক ফোঁটা তরল বর্জ্য নির্গত হয়ে সবুজ প্রকৃতিকে নষ্ট করার সামান্যতম সুযোগও পাবে না। সবুজের জয়যাত্রায় সমৃদ্ধ হবে বাংলাদেশের জনজীবন ও প্রকৃতি।